পহেলা সেপ্টেম্বর থেকে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম। সাধারণ মানুষের নেতিবাচক প্রতিক্রিয়া, এমন সিদ্ধান্ত পুরোপুরি জনস্বার্থ বিরোধী বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ঈদে পশু কোরবানির জন্য ঢাকা সহ সব বিভাগীয় ও পৌর এলাকায় নির্দিষ্ট স্থান নির্ধারণ। রাজধানীতে পশু জবাই হবে 493টি স্থানে। হাসপাতাল ও রেল লাইনের পাশে কোনো হাট নয়। দুর্নীতির 2 মামলার সাক্ষ্য গ্রহণে স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আদালতে যাননি বেগম জিয়া। সাক্ষীকে বেআইনি সহায়তার অভিযোগকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে তর্ক বিতর্ক। বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ জয়ী। নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনুষ্ঠানিক ফল ঘোষণা সোমবারের পর। এবং নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে দায়িত্ব পালনের সফল প্রবাসী বাঙালিরা। চাকরির সুযোগ বাড়াতে বাংলাদেশি কমিউনিটিতে চলছে সদস্য সংগ্রহ। প্রবাসী সময়ের সঙ্গে আছে আমি আসাদ আজিম। গ্রাহক পর্যায়ে বিদ্যুৎ ও গ্যাসের দাম আরও এক ধাপ বাড়িয়েছে সরকার। বৃহস্পতিবার দুপুরে রাজধানীর কারওয়ান বাজারে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন বিইআরসি দাম বাড়ানোর এই ঘোষণা দেয়। পুনর্নির্ধারিত মূল্য অনুযায়ী প্রাকৃতিক গ্যাসে 26.29% এবং বিদ্যুতে 2.93% হারে দাম বাড়ানো হয়েছে। আগামী পহেলা সেপ্টেম্বর থেকে নতুন এই দাম কার্যকর হবে। আন্তর্জাতিক বাজারে তেলের দাম কমলেও দেশের বাজারে মূল্য সমন্বয় না করেই গ্রাহক পর্যায়ে আরও এক দফা বাড়ানো হলো গ্যাস ও বিদ্যুতের দাম। চলতি বছরের শুরুতেই বিদ্যুতের 6টি ও গ্যাসের 7টি বিতরণ কোম্পানির পক্ষ থেকে খুচরা পর্যায়ে দাম বাড়ানোর যে প্রস্তাব করা হয়েছিল তারই ভিত্তিতে 6 মাস পর নতুন দাম নির্ধারণ করল সরকার। বিইআরসির নতুন ট্যারিফ অনুযায়ী প্রাকৃতিক গ্যাসের দাম বাড়ছে 26.29% হারে, যেখানে 200 টাকা করে বেড়ে এক চুলার দাম নির্ধারণ করা হয়েছে 600 এবং 2 চুলার ক্ষেত্রে তা 650 টাকা। অন্যদিকে মিটার ভিত্তিক গ্যাসে প্রতি ঘনমিটারে আগের 5 টাকা 16 পয়সার জায়গায় 7 টাকা মূল্য ধরা হয়েছে। একই সঙ্গে বেড়েছে সিএনজি গ্যাসের দামও, প্রতি ঘনমিটারে 5 টাকা বেড়ে এখন তা হয়েছে 35 টাকা। এছাড়া শিল্প গ্যাস, চা বাগান, বাণিজ্যিক ক্ষেত্রেও খানিকটা বেড়েছে গ্যাসের দাম। অপরিবর্তিত রয়েছে সার কারখানায় ব্যবহৃত গ্যাসের মূল্য। অন্যদিকে বিদ্যুতে দাম বেড়েছে 2.93% হারে, তবে এক্ষেত্রে অপরিবর্তিত রয়েছে কম বিদ্যুৎ ব্যবহারকারীদের মূল্য হার। এ পর্যায়ে 75 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের মূল্য কমেছে। 76 থেকে 200 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের দাম বেড়েছে 13 পয়সা হারে। 201 থেকে 300 ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের মূল্য বেড়েছে 15 পয়সা। 301 থেকে 400 ইউনিটের নিচে ব্যবহারকারীদের ক্ষেত্রে তা 25 পয়সা। 401 থেকে 600 ইউনিটের মধ্যে দাম বেড়েছে 19 পয়সা এবং 600 ইউনিটের বেশি বিদ্যুৎ ব্যবহারকারীদের দাম 5 পয়সা হারে বাড়ানো হলেও সেচ খাতে বাড়ানো হয়নি বিদ্যুতের দাম। তবে গ্যাস ও বিদ্যুতের পরিবর্তিত এই মূল্যের বোঝা নাগরিকদের খুব একটা ভোগাবে না বলে আশা কমিশন চেয়ারম্যানের। তার যুক্তি, আগের চেয়ে বেড়েছে মানুষের ক্রয় ক্ষমতা। প্রাকৃতিক গ্যাস দিয়ে আমরা বাড়িতে জ্বালানি, বাড়ির রান্না বান্না করি, আমরা বিদ্যুৎ উৎপাদন করি, আমরা কাপড় পর্যন্ত শুকিয়ে থাকি, আর এত কম দাম গ্যাসের আর কোথাও নেই। অন্যান্য পণ্যের মূল্য বৃদ্ধির চাইতে এটা কি বেশি বেড়েছে? নট অ্যাট অল। আমাদের আয় বহুলাংশে বেড়ে গেছে, ভবিষ্যতে আরো যাবে এবং বিদ্যুৎ পারপাসেও খরচ বেড়ে যাবে। কাজেই আপনার আয় বাড়বে, আপনি সেখান থেকে একটুকু ত্যাগ করবেন না। এর আগে সবশেষ 2009 সালের আগস্টে গ্যাসের মূল্য পুনর্নির্ধারণ করা হয় এবং গত বছরের মার্চে খুচরা পর্যায়ের বিদ্যুতের দাম বাড়িয়েছিল সরকার। আর এবারে নির্ধারণ করা ট্যারিফের ফলে জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করা সম্ভব হবে বলেও আশা এনার্জি রেগুলেটরি কমিশনের। যেটুকু আমরা বাড়িয়েছি এটুকু অত্যন্ত যৌক্তিক বাড়িয়েছি। দেবাশিস রায়, সময় সংবাদ, ঢাকা। কোনো ধরনের আইনের তোয়াক্কা না করে আবারও গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। বিশেষজ্ঞরা বলছেন, গণশুনানির পরপরই দাম না বাড়িয়ে দীর্ঘ 6 মাস পর বিইআরসির এমন সিদ্ধান্ত পুরোপুরি আইনের পরিপন্থী। এছাড়া বিশ্ববাজারের সঙ্গে সমন্বয় না করে এমন সিদ্ধান্তে জনগণের স্বার্থকে উপেক্ষা করা হয়েছে বলেও মত তাদের। বিশ্ববাজারে যেখানে জ্বালানি তেলের দাম কমেছে, সেখানে হঠাৎ করে দেশের বাজারে গ্যাস এবং বিদ্যুতের দাম বাড়ানোয় ক্ষোভ প্রকাশ করেছেন সাধারণ মানুষ। তারা বলছেন, শুধুমাত্র সরকারি চাকুরিজীবী 14 লাখ মানুষের বেতন বৃদ্ধির প্রভাবে এই দাম বাড়ানো হলেও সমহারে বৃদ্ধি পায়নি অন্যান্য পেশার মানুষের আয়। ঢাকা শহরে যারা বাসা ভাড়া নিয়ে আছে
তাদের আরো কঠিন পরিস্থিতি হয়। এখনই যে দামটা আছে সেইটাই সঠিকভাবে বিল মানুষ দিতে পারতেছে না। পরবর্তীতে যদি দেওয়া হয় তাহলে এই রেমিটেন্সগুলো মানে বাসাবাড়ির লোকেরা তো বিল দিবেই না, বরঞ্চ এটা নিয়ে আরো ক্ষোভের সৃষ্টি হবে। ব্যবসা বাণিজ্য অবস্থা খুব খারাপ, যারা খেতে খাওয়া মানুষ তাদের জন্য তো খুবই সামান্য, এটা খুবই অসুবিধার মধ্যে পড়তে হবে। বিশেষজ্ঞরা বলছেন গত ফেব্রুয়ারি মাসে গণশুনানিতে দাম বাড়ানোর পক্ষে কোনো যৌক্তিকতা খুঁজে পাওয়া না গেলেও হুট করে বিইআরসির এ ধরনের সিদ্ধান্ত পুরোপুরি জনস্বার্থ বিরোধী। তবে অনেকে গ্যাসের দাম বাড়ানোর বিষয়টি যুক্তিযুক্ত মনে করলেও বিদ্যুতের দাম বাড়ানোয় দেশের শিল্প কারখানায় ব্যাপক নেতিবাচক প্রভাব ফেলবে বলেও মনে করেন তারা। গ্যাসের দামটা যদি সমন্বয় না করা হয় এবং না বাড়ানো হয়, তাহলে ভবিষ্যতে সরকার যে এলএনজি আনার প্রোগ্রাম করছে তাতে কিন্তু তখন গ্যাস সেক্টরেই সরকারকে ভর্তুকি দিতে হবে। বিদ্যুতের দাম বাড়ানোর কোনোই যুক্তি আমি দেখতে পাচ্ছি না। যেই হারে বাড়ানো হয়েছে তাতে কিন্তু আমরা জানি অনেক ইন্ডাস্ট্রিতে তাদের ভীষণ রকমের সমস্যা হয়েছে। আকস্মিকভাবে দীর্ঘ বিলম্বের পর যে প্রক্রিয়ায় বিআরসি গ্যাস ও বিদ্যুতের মূল্য বৃদ্ধির আদেশ দিল তা আমরা আইনি বহির্ভূত আদেশ হিসেবে গণ্য করি। এই আদেশ জনস্বার্থ পরিপন্থী। আন্তর্জাতিক মার্কেটে জ্বালানি মূল্য সমন্বয় করা হয়নি। এই আদেশ পুনর্বিবেচিত হওয়া উচিত। এছাড়া দেশের ইতিহাসে এবারই প্রথম বিইআরসি আইন লঙ্ঘন করে এমন সিদ্ধান্ত নিয়েছে উল্লেখ করে জনস্বার্থে গঠিত প্রতিষ্ঠানটিকে নিরপেক্ষ ভূমিকা পালন করারও আহ্বান জানিয়েছেন জ্বালানি বিশেষজ্ঞরা। জুনায়েদ আল হাবিব, সময় সংবাদ, ঢাকা। আসন্ন ঈদুল আজহায় রাজধানী এবং সব বিভাগীয় ও পৌর এলাকায় বাড়ির পাশে বা যেখানে সেখানে কোরবানির পশু জবাই করা যাবে না। পাশের খোলা স্থান, খেলার মাঠ সহ নির্দিষ্ট স্থানে পশু কোরবানির সিদ্ধান্ত নিয়েছে সরকার। পশু কোরবানির জন্য রাজধানীতে 493টি স্থান নির্ধারণ করা হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার বিভাগের সচিব। বৃহস্পতিবার দুপুরে সচিবালয়ে এই সংক্রান্ত এক আন্তঃমন্ত্রণালয় সভায় কোরবানির হাটের স্থানও নির্ধারণ করা হয়। ঈদুল আজহা উপলক্ষে প্রতি বছর রাজধানী সহ দেশের পৌর এলাকার অলিগলি, বাড়ির সামনে সহ যেখানে সেখানে পশু কোরবানির কারণে পরিবেশ দূষণের পাশাপাশি দ্রুত বর্জ্য অপসারণ সহ নানা সংকট দেখা দেয়। এছাড়া যত্রতত্র পশু জবাই এবং প্রচুর রক্ত দেখে অনেকের মনে নেতিবাচক প্রভাব পড়ে। এসব বিবেচনা নিয়ে আসন্ন ঈদুল আজহায় একটি নির্দিষ্ট স্থানে পশু কোরবানির জন্য রাজধানীতে 493টি স্থান নির্ধারণের কথা জানান স্থানীয় সরকার বিভাগের সচিব আব্দুল মালেক। আমরা একটা নির্দিষ্ট জায়গায় গরু নিয়ে যাব কুরবানির দিন, সেখানে জবাই হবে এবং সেখানে মাংস কেটে মাংস ওখানে বিতরণ হবে এবং একই সাথে ওখান থেকে সিটি কর্পোরেশন এবং পৌরসভা ময়লা উচ্ছিষ্ট সব নিয়ে আসতে পারবেন এবং ওই জায়গাটাকে পূর্বের ন্যায় জীবাণুমুক্ত করে রেখে আসবে। উত্তর দক্ষিণ মিলে 493টি জায়গা আমরা ইতিমধ্যে নির্ধারণ করেছি। এই 493টি জায়গা জনগণের কল্যাণে ওই স্থানে কুরবানি করার জন্য যাতে করে ইমাম সাহেবগণ থাকতে পারেন তার বন্দোবস্ত হবে। এদিকে রাজধানীতে এবার 16টি পশুরহাট বসবে উল্লেখ করে তিনি বলেন, হাসপাতাল ও রেল লাইনের পাশে পশুরহাট না বসানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। রেল লাইনের উপরে কোনোভাবে পশুর হাট বসাতে আপনারা দিবেন না। এই সাময়িক কিছু আয়ের জন্য, সাময়িক কিছু রেভিনিউ রাজস্ব আয়ের জন্য বড় ধরনের এই সমস্যা যেন তৈরি না হয়। কোনোভাবে হাসপাতাল এলাকার মধ্যে নিকটবর্তী জায়গায়ও কোনো হাট যাতে না বসে, আপনারা দয়া করে সেটা দেখবেন। এই সিদ্ধান্ত বাস্তবায়নে রাজধানী সহ সকল বিভাগীয় ও পৌর শহরে সচেতনতামূলক প্রচারের উদ্যোগ নেওয়ার কথাও জানান স্থানীয় সরকার বিভাগের সচিব। আমরা সবার সহযোগিতা চাই। প্রসন্ন আশিস, সময় সংবাদ, ঢাকা। জবানবন্দি গ্রহণকালে সাক্ষীকে বেআইনিভাবে সহায়তার অভিযোগ, তর্ক বিতর্ক ও আদালত বর্জনের মধ্য দিয়ে বৃহস্পতিবার শেষ হয়েছে বেগম জিয়ার বিরুদ্ধে চলা দুর্নীতির 2 মামলার শুনানি, সাক্ষ্য গ্রহণ ও জেরা। স্বাস্থ্যগত কারণে এদিন আদালতে হাজির হননি বিএনপি চেয়ারপারসন। আগামী 3রা সেপ্টেম্বর মামলার পরবর্তী দিন ধার্য করেছেন আদালত। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার অনুপস্থিতিতেই বৃহস্পতিবার সকালে বকশীবাজার স্থাপিত অস্থায়ী বিশেষ জজ আদালতে শুরু হয় জিয়া অরফানেজ ট্রাস্ট ও জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার এদিনের কার্যক্রম। এদিন জিয়া চ্যারিটেবল ট্রাস্ট দুর্নীতি মামলার বাদী ও প্রথম সাক্ষী দুদক কর্মকর্তাকে জেরা করেন মামলার অন্য আসামি মনিরুল ইসলামের আইনজীবী। একই মামলায় আদালতে আরও 3 জন সাক্ষ্য দেন। পরে বেগম জিয়ার অনুপস্থিতিতে আইনজীবীদের হাজিরা দেওয়ার অনুমতি ও সময় আবেদন করলে তা আদালত মঞ্জুর করেন। বেগম জিয়ার অনুপস্থিতিতে সাক্ষী হয়েছে, একজন সাক্ষীকে আমরা জেরা করেছি আর 2 জন সাক্ষীর সাক্ষ্য
শুধু বাদীর জবানবন্দি গ্রহণ করেছেন। দালিলিক প্রমাণ সহ আমরা যে সমস্ত কাগজপত্র মাননীয় আদালতে দাখিল করার দরকার সেগুলো আমরা দাখিল করেছি এবং আগামী তারিখ পড়েছে ৩/৯। এর আগে সাক্ষ্য গ্রহণের সময় এক সাক্ষীকে নথিপত্র ও তথ্য দিয়ে সহায়তার অভিযোগ তুলে আদালত কক্ষ থেকে বেরিয়ে আসেন বেগম জিয়ার আইনজীবীরা। আইন অনুযায়ী বিচার হচ্ছে না বলে এ সময় তারা গণমাধ্যমের কাছে অভিযোগ করেন। জবানবন্দি সাক্ষী নিজে দিতে হবে, কোনো সাহায্য করার সুযোগ নাই। 12 অ্যাটেনশন ড্র করার পরেও কিন্তু কোর্ট তার জবানবন্দি লিখতেছে, এটা সম্পূর্ণ বেআইনি। ন্যায় বিচার হচ্ছে না এখানে আমি বলবো। তবে সাক্ষীকে সহায়তার বিষয়টি এড়িয়ে গেলেও আদালত কক্ষ ত্যাগ করার ঘটনাটিকে বিচার কাজে প্রতিবন্ধকতার শামিল বলে মন্তব্য করেন দুদকের আইনজীবীরা। মামলা চলাকালীন সময় তারা আদালত থেকে বেরিয়ে এসছেন, এসে কি বলেছেন আমি জানি না, তবে মাননীয় আদালতে এই আচরণকে নজিরবিহীন বলেছেন এবং পরবর্তীতে আবার তারা সেখানে গিয়েছেন, আবার গিয়ে তারা দরখাস্ত দিয়েছেন। তো এই সমস্ত আচরণের কোনো জবাব আমার পক্ষে দেওয়া সম্ভব নয়। আদালতের নির্দেশনা অনুযায়ী এদিন আসামি জিয়াউল ইসলাম মুন্নার পাসপোর্ট ও গ্রিন কার্ড আদালতে উপস্থাপন করেন তার আইনজীবী। পরে আদালতের অনুমতি ছাড়া বিদেশ গমনে নিষেধাজ্ঞা জারি করে তার পাসপোর্ট ও গ্রিন কার্ড ফেরত দেওয়া হয়। সালাউদ্দিন সুমন, সময় সংবাদ, ঢাকা। বাংলাদেশ বার কাউন্সিল নির্বাচনে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ। অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায় 14টি পদের মধ্যে 10টিতে জয় পেয়েছে এই প্যানেল। অন্য 4টি পদ পেয়েছে বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল। নির্বাচন সুষ্ঠু হয়েছে। আগামী সোমবারের পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে বলে জানিয়েছেন বার কাউন্সিলের সভাপতি ও অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম। আইনজীবীদের অভিভাবক হিসেবে পরিচিত বাংলাদেশ বার কাউন্সিলের নির্বাচন হয় 3 বছর পর পর। এবার ভোটার তালিকা সংক্রান্ত জটিলতার কারণে 3 দফা এই নির্বাচন পেছানো হয়। আইনি বাধা কেটে গেলে গত বুধবার দেশের 77টি কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হয় নির্বাচন। রাতভর ভোট গণনা শেষে বৃহস্পতিবার অনানুষ্ঠানিক ফলাফলে দেখা যায় ভাইস চেয়ারম্যান সহ 14টি পদের মধ্যে 10টি পদে জয়ী হয়েছে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ, আর বিএনপি সমর্থিত জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেল পেয়েছে 4টি পদ। বার কাউন্সিলের সভাপতি জানিয়েছেন নির্বাচন সুষ্ঠু হয়েছে। আগামী সোমবারের পর আনুষ্ঠানিক ফলাফল ঘোষণা করা হবে। কোনো রকম অন্যায়ভাবে ভোট দেওয়ার কোনো প্রশ্নই ছিল না এবং কোনো সুযোগও ছিল না। সব ফলাফলগুলো এসে গেলে এগুলো যোগফল দিয়ে তারপর আমরা চূড়ান্ত ফলাফলগুলো ঘোষণা করব। তবে নির্বাচনে অনিয়মের কোনো অভিযোগ না করলেও নির্বাচনের আগে সরকারের প্রত্যক্ষ মদত পেয়েছে সরকার সমর্থক প্যানেল, এমন অভিযোগ বিএনপি সমর্থিত প্যানেলের। সরকারের প্রত্যক্ষ মদতে সারা বাংলাদেশে যেভাবে তারা নির্বাচনী প্রচারণা চালিয়েছেন, যদি তারা সেই রঙিন স্বপ্ন বাস্তবায়ন করেন তাহলে আইনজীবীর উপকৃত হবে। এদিকে সর্বাধিক ভোট পেয়ে বিজয়ী সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদের প্রার্থী আব্দুল বাসেত মজুমদার অভিযোগ করেন, এতদিন বার কাউন্সিলকে দলীয় কার্যালয়ে পরিণত করা হয়েছিল। আইনজীবীদের কল্যাণে সংবিধান রক্ষায় কাজ করার অঙ্গীকারও ব্যক্ত করেন তিনি। গত কয়েক বছর বার কাউন্সিলে আইনজীবীদের কল্যাণ না করে এখানে একটা বিশেষ রাজনৈতিক দলের তাদের কর্মসূচি এজেন্ডা এখানে পালন করছিলেন। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা, দেশে বিচার বিভাগের স্বাধীনতা, দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা, সাংবিধানিক শাসন, সাথে সাথে আমাদের আইন অঙ্গনে যে দুর্নীতি আছেন তা উচ্ছেদ করবে আমরা সংগ্রাম আন্দোলন করে যাব। আনুষ্ঠানিক ফলাফলের পর সংখ্যাগরিষ্ঠ পদে বিজয়ী প্যানেল নির্ধারণ করবে আগামী 3 বছর কাউন্সিলের কে কোন পদে দায়িত্ব পালন করবেন। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা। প্রবাসের সময় আরো থাকছে। অপহরণের সঙ্গে জড়িত থাকার অভিযোগে রাজধানীর বীরপুর থেকে 7 জন গ্রেফতার। প্রতারণার ফাঁদে সর্বশান্ত করত বিত্তবানদের। এবং মিয়ানমার থেকে 5ম দফায় ফেরত আনা 25 নাবালককে স্বজনদের কাছে হস্তান্তর। 100 জনকে ছেড়ে দেয়া হলো নিজ জিম্মায়। বাংলাদেশের বিদ্যুৎ, জ্বালানি এবং জাহাজ নির্মাণ শিল্পে স্প্যানিশ বিনিয়োগের আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তিনি বলেছেন, এর মাধ্যমে লাভবান হতে পারে 2 দেশই। ঢাকায় নিযুক্ত স্পেনের রাষ্ট্রদূত বৃহস্পতিবার প্রধানমন্ত্রীর সঙ্গে তার কার্যালয়ে দেখা করতে গেলে এই আহ্বান জানান তিনি। বাংলাদেশে বিনিয়োগের উপযুক্ত পরিবেশের কথা উল্লেখ করে শেখ হাসিনা বলেন, বিদেশি বিনিয়োগের কথা মাথায় রেখে দেশে বিশেষ অর্থনৈতিক অঞ্চল স্থাপনের উদ্যোগ নিয়েছে সরকার। বৈঠকে 2 দেশের বাণিজ্যিক সম্পর্ক বাড়ানোর উপর গুরুত্ব আরোপ করেন প্রধানমন্ত্রী। আওয়ামী লীগ নেতারা বলেছেন, বিএনপিপন্থী আইনজীবীদের আটক হওয়ার মাধ্যমে প্রমাণিত হয়েছে
দলটি জঙ্গি অর্থায়নের সঙ্গে জড়িত। বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভিনিউতে শোক দিবস উপলক্ষে এক আলোচনা সভায় বক্তব্য রাখেন তারা। এ সময় নেতারা দলে অনুপ্রবেশকারীদের প্রতি সতর্ক থাকতে নেতাকর্মীদের প্রতি আহ্বান জানান। ৭৫-এ জিয়াউর রহমান যেভাবে জন্ম লাভ করেছেন, যেই শক্তির উৎস হিসেবে বঙ্গবন্ধুকে হত্যা করেছেন, বেগম খালেদা জিয়া একই শক্তির ক্রিয়নক এবং তার ভবিষ্যৎ উত্তরসূরি একই শক্তির ক্রিয়নক হিসেবে আজকে জঙ্গিবাদ বা আল কায়দাকে আজকে পৃষ্ঠপোষক করে যাচ্ছেন। বিএনপির আইনজীবীরা ৩ জন আইনজীবী, বিএনপির সাবেক হুইপের সন্তান, তারা আজকে জঙ্গিদের অর্থায়ন করে, অর্থ যোগান দেয়। তো অস্বীকার যাওয়ার উপায় নেই। জঙ্গিদের সাথে যে কানেকশন, এটা আজকে প্রতিষ্ঠা হয়ে গেছে। জঙ্গিদের সাথে ঠিকই কানেকশন তাদের। এই অপশক্তি যতক্ষণ পর্যন্ত রাজনীতি থেকে বিতাড়িত না হবে, ততক্ষণ পর্যন্ত আমরা শেখ হাসিনাকে নিরাপদ ভাবতে পারি না, এবং বাংলাদেশও আজকে নিরাপদ নয়। আমাদের মধ্যে অনেক অনুপ্রবেশকারী ঢুকে পড়েছে। অনুপ্রবেশকারীরা আমাদের মধ্যে অন্তর্ঘাত সৃষ্টি করার অপচেষ্টা চালাচ্ছে। তাই এই অনুপ্রবেশকারীদের সম্পর্কে আমাদেরকে সতর্ক দৃষ্টি রাখতে হবে। সাবেক প্রধানমন্ত্রী ও জাতীয় পার্টির একাংশের চেয়ারম্যান কাজী জাফর আহমেদের ৩ দফা জানাজা অনুষ্ঠিত হবে শুক্রবার। প্রথম জানাজা সকাল ৮টায় টঙ্গীর মিল গেটে, দ্বিতীয় জানাজা বেলা ১১টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় এবং তৃতীয় জানাজা বাদ জুমা বাইতুল মোকাররম মসজিদ প্রাঙ্গণে অনুষ্ঠিত হবে। বৃহস্পতিবার সকাল পৌনে ৭টার দিকে কাজী জাফর গুলশানে তার নিজ বাসায় অসুস্থ হয়ে পড়লে দ্রুত রাজধানীর ইউনাইটেড হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১৯৩৯ সালের ১ জুলাই কুমিল্লার চিউড়ার কাজী পরিবারে তিনি জন্মগ্রহণ করেন। ছাত্র জীবন থেকে তিনি রাজনীতির সঙ্গে সম্পৃক্ত ছিলেন। ১৯৭৮ সালে জিয়াউর রহমান সরকারের শিক্ষামন্ত্রী হন। ১৯৮৯ থেকে ১৯৯০ সালে তিনি বাংলাদেশের ৮ম প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করেন। এছাড়া ১৯৮৬ সাল থেকে ১৯৯৬ সাল পর্যন্ত পরপর ৩ বার সংসদ সদস্য নির্বাচিত হন। এদিকে কাজী জাফর আহমেদের মরদেহে শ্রদ্ধা জানিয়েছেন বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। বৃহস্পতিবার রাত ৮:৩০ দিকে গুলশানের বাসভবনে গিয়ে কাজী জাফর আহমেদের মরদেহে শ্রদ্ধা জানান তিনি। পরে আত্মার মাগফিরাত কামনা করে মোনাজাত করেন এবং মরহুমের শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের সান্ত্বনা দেন। বেশ কিছু সময় পরিবারের সদস্যদের সঙ্গে কাটান বেগম জিয়া। এবার প্রবাসের খবর। সন্ত্রাসী, জঙ্গি ও বোমাবাজরা কেবল দেশ ও জাতির শত্রুই নয়, মানবতার শত্রু। আর বর্তমান সরকার এই শত্রুদের বিরুদ্ধে লড়াই করে দেশকে সামনে এগিয়ে নিচ্ছে বলে মন্তব্য করেছেন হবিগঞ্জ সদর আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আবু জাহিদ। বুধবার যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে হবিগঞ্জবাসীর দেয়া এক সংবর্ধনা অনুষ্ঠানে তিনি বক্তব্য রাখেন। জ্যাকসন হাইটসের পালকি পার্টি সেন্টারে সংবর্ধনা অনুষ্ঠানে তিনি আরো বলেন, আওয়ামী লীগের আমলে কোনো রাজনৈতিক দলের বড় নেতা গ্রেনেড হামলায় মৃত্যুবরণ করেননি। সংবর্ধনা অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন বানিয়াচং আজমেরীগঞ্জের সংসদ সদস্য অ্যাডভোকেট আব্দুল মজিদ খান, সাংবাদিক মুজাহিদ আনসারি, আব্দুস শহীদ প্রমুখ। অ্যাডভোকেট আব্দুল মজিদ খান বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক দর্শনের কারণে হবিগঞ্জ সহ সারা দেশে শান্তিপূর্ণ সহাবস্থানের পরিবেশ সৃষ্টি হয়েছে। মানবতার শত্রু, এরা কিন্তু দেশের শত্রু, জাতির শত্রু। গ্রেনেডবাজ, বোমাবাজদেরকে এই সরকার 5 বছর খুব শক্ত হাতে আমরা কিন্তু কন্ট্রোল করার চেষ্টা করছি। রাজনৈতিক কোনো বিভাগ আছে, মতদ্বৈত আছে, কিন্তু প্রতিহিংসাটা আমাদের মধ্যে কম। আমরা একটা পরিবেশ সৃষ্টি করতে চাই। এই পরিবেশ সৃষ্টি হয়েছে জননেত্রী শেখ হাসিনা মাঠ থেকে ধরে নিয়ে আমাদের মতো নেতাদের কর্মীদেরকে নেতায় পরিণত করছেন। বিভিন্ন ক্ষেত্রে সফলতা অর্জনের মধ্য দিয়ে নিউ ইয়র্কে মাথা উঁচু করে দাঁড়াচ্ছে প্রবাসী বাংলাদেশিরা। সিটি পুলিশ ডিপার্টমেন্ট সুনামের সঙ্গে দায়িত্ব পালনের মাধ্যমে প্রবাসী বাঙালিরা বাংলাদেশের ভাবমূর্তি উজ্জ্বল করছে। সেখানকার পুলিশ ডিপার্টমেন্টে বাঙালিদের চাকরির সুযোগ বাড়াতে প্রথমবারের মতো বাংলাদেশি কমিউনিটি থেকে সদস্য সংগ্রহ শুরু করেছে নিউ ইয়র্ক পুলিশের বাঙালি অফিসাররা। কমিউনিটিকে সামনে এগিয়ে নেয়ার প্রত্যয়ে বাঙালি পুলিশ অফিসারদের এই উদ্যোগ
নতুন আশার সঞ্চার করেছে প্রবাসী বাঙালিদের মধ্যে। নিউ ইয়র্ক প্রতিনিধি শিহাবুদ্দিন কিসলুর রিপোর্ট। বাঙালি অধ্যুষিত জ্যাকসন হাইটসে সকাল 11টা থেকে বিকাল 4টা পর্যন্ত চলে বাঙালি কমিউনিটি থেকে নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টের জন্য সদস্য সংগ্রহের কাজ। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে কর্মরত কয়েকজন তরুণ বাঙালি অফিসারের আন্তরিক প্রচেষ্টায় শনিবার প্রথমবারের মতো এই বাছাই কার্যক্রম অনুষ্ঠিত হয়। যারা এসেছেন প্রবাসে ভাগ্য গড়ার আশাতেই পুলিশের চাকরিতে যোগ দিতে আগ্রহী বলে জানালেন তারা। বাঙালি একজন নারীও এসেছেন পুলিশের চাকরিতে যোগ দেওয়ার আশায়। বাংলাদেশে যখন ছিলাম তখন ভাবছিলাম যে পুলিশে জয়েন করব, বাট পুলিশের অবস্থা দেখে আমার কাছে আমি ইন্টারেস্ট ছিলাম না। সো এখানে আমি ট্রাই করব যে পুলিশে জয়েন করা যায় কিনা। পুলিশের জব একজন মানুষের সেফটির জন্য কাজ করা একটা অন্যরকম একটা জিনিস, আর সিটির হয়ে কাজ করা তো অনেক ভালো একটা জিনিস। দেশের পুলিশদেরকে মানুষে আছে না ওই যে অ্যাঞ্জেলের মতো শ্রদ্ধা করে, বাংলাদেশের থেকে টোটালি ডিফারেন্ট। সো আমি এদেরকে রেসপেক্ট করি এবং যার কারণে আমিও কারণে ওই রেসপেক্টটা পাইতে চাই জনগণের কাছ থেকে। বলেন পুলিশের একজন ঊর্ধ্বতন কর্মকর্তা জানালেন বাংলাদেশি নারী পুরুষদের কাছ থেকে আশাব্যঞ্জক সাড়া মিলছে। আর্মি পুলিশ যাই হোক এগুলোর প্রতি একটা দুর্বলতা ছিল, তো সেক্ষেত্রে এখানে আমি নিউ ইয়র্ক আসার পরে দেখলাম যে নিউ ইয়র্কেও মেয়ে পুলিশ আছে, তো সেক্ষেত্রে আমারও একটু এখানে ইয়াটা দেখে আমার ইচ্ছে হলো যে হ্যাঁ আমিও ট্রাই করে দেখি। নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টকে বলা হয় নিউ ইয়র্ক ফাইনেস্ট। বাংলাদেশি বংশোদ্ভূত বেশ কিছু মার্কিন নাগরিক তাদের যোগ্যতা, নিষ্ঠা ও সততার মাধ্যমে ইতিমধ্যেই স্থান করে নিয়েছেন যুক্তরাষ্ট্রের অন্যতম সেরা হিসাবে খ্যাত এই নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে। বর্তমানে নিউ ইয়র্ক পুলিশে সার্জেন্ট ও লেফটেন্যান্ট সহ প্রায় 200 বাংলাদেশি বংশোদ্ভূত অফিসার কাজ করছেন। এদের মধ্যে নারী অফিসার রয়েছেন 3 জন। এছাড়া ট্রাফিক সহ সিভিল বিভাগে প্রায় 700 বাঙালি কর্মকর্তা কাজ করছেন। প্রবাসে বাংলাদেশি কমিউনিটিকে সামনে এগিয়ে নেওয়ার আকাঙ্ক্ষার কথা জানালেন সদস্য সংগ্রহ অভিযানের অন্যতম উদ্যোক্তা লেফটেন্যান্ট শামসুল হক। আমরা চাই যে আরো বাঙালিরা যারা চায় এনওয়াইপিডিতে ঢোকার জন্য তাদেরকে এই সুযোগ করে দেওয়ার জন্য আজকে এই ইভেন্টটা করা। আর এনওয়াইপিডিতে অনেক বেনিফিটসগুলো আছে, মেডিকেল বেনিফিটস, হেলথ বেনিফিটস, রিটায়ারমেন্ট বেনিফিটস। 7 সমুদ্র 13 নদীর পারে এই প্রবাসেও বাংলার সোনার ছেলেরা দেশকে ভোলেনি। আর তাই নিউ ইয়র্ক পুলিশ ডিপার্টমেন্টে বাঙালিদেরকে আরও বেশি করে সম্পৃক্ত করতে তারা আজকে পথে নেমেছে। শিহাবুদ্দিন কিসলু, সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। রাজধানীর যাত্রাবাড়ি এলাকা থেকে ডিবি পরিচয়ে ডাকাতির প্রস্তুতির সময় 3 জনকে গ্রেফতার করেছে পুলিশ। তাদের কাছ থেকে হ্যান্ডকাফ ও ওয়াকি টকি জব্দ করা হয়েছে। এছাড়া পল্লবী এলাকা থেকে পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগে এক নারীসহ 7 জনকে আটক করেছে পুলিশ। এসব বিষয়ে বৃহস্পতিবার ডিএমপির মিডিয়া সেন্টারে ব্রিফ করে পুলিশ জানিয়েছে এই চক্রটি প্রতারণার ফাঁদে সর্বশান্ত করত বিত্তবানদের। যাত্রাবাড়ি এলাকায় ডিবি পুলিশ পরিচয়ে ডাকাতি করে বেড়াচ্ছে একটি চক্র। এমন খবরের ভিত্তিতে অভিযানে নামে পুলিশ। এরই ধারাবাহিকতায় শনি ডাকরা থেকে ডাকাতির প্রস্তুতিকালে একটি গাড়ি সহ 3 জনকে গ্রেফতার করা হয় বলে জানান পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার। তিনি আরও জানান এদের কাছ থেকে হ্যান্ডকাফ, ওয়াকিটকি উদ্ধার করা হয়েছে। এই চক্রটি রাজধানীর আশপাশের জেলাগুলোতেও ডিবি পরিচয়ে ডাকাতি করেছে বলে দাবি পুলিশের। তারা গাজীপুর, নারায়ণগঞ্জ, ঢাকা মেট্রোপলিটনের বিভিন্ন এলাকায় তারা ডাকাতি করে এবং ডাকাতির প্যাটার্নটা হচ্ছে যে তারা সোর্স লাগিয়ে যারা ব্যাংকে থেকে টাকা তুলে অথবা হুন্ডির টাকা অথবা বড় অঙ্কের কোনো মার্চেন্ট এখান থেকে ওখানে টাকা নিয়ে যাচ্ছে, এই লোকগুলোকে তারা রাস্তার মধ্যে কোনো একটা জায়গাতে গাড়িতে ব্যারিকেড দিয়ে তারা তাদের যে ভেহিকেল থাকে একসঙ্গে তারা 2টা থেকে 3টা ভেহিকেল নিয়ে মুভ করে। তো একটা ভেহিকেলের ভিতরে তারা তুলে নিয়ে নির্জন স্থানে নিয়ে টাকা পয়সাগুলো নিয়ে তাদেরকে মারধর করে রাস্তার মধ্যে ফেলে রেখে যায়। এদিকে পল্লবীর কালচি থেকে পুলিশ পরিচয়ে ডাকাতি ও প্রতারণার অভিযোগে গ্রেফতার করা হয়েছে 7 জনকে। পুলিশ জানায় এই চক্রটি নিজেদের দলের নারী সদস্যদের মাধ্যমে বিত্তবান লোকদের টার্গেট করে গড়ে তোলে প্রেমের সম্পর্ক। পরে কৌশলে তাদেরকে আটক করে দাবি করে মুক্তিপণ। টাকা না দিলে নারীদের সঙ্গে আপত্তিকর ছবি তুলে সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেয়। ফেসবুকের মাধ্যমে বন্ধুত্ব করে এবং তাদের টার্গেট ফিক্স করে সেই টার্গেটের মোবাইল নাম্বার কালেকশন করে তাদের সঙ্গে বন্ধুত্ব করে তাদেরকে নির্দিষ্ট স্থানে নিয়ে আসে। এই টিমের আরও মহিলা সদস্য আছে, এরা বিভিন্ন পর্যায়ে কাজ করছে। আমরা এদেরকে গ্রেপ্তারের চেষ্টা করছি। এছাড়া কদমতলী থানার পলাশপুর থেকে বিপুল পরিমাণ মাদক সহ 1 জন এবং কল্যাণপুরে ডাকাতির প্রস্তুতির সময় 5 জনকে গ্রেফতার করেছে পুলিশ। খান মোহাম্মদ রুমেল, সময় সংবাদ, ঢাকা। বান্দরবানের থানচির বড় মাদক এলাকায় বিজিবির উপর মিয়ানমারের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী আরাকান আর্মির হামলা
অতর্কিত ছিল বলে জানিয়েছেন বিজিবি মহাপরিচালক মেজর জেনারেল আজিজ আহমেদ। বৃহস্পতিবার সকালে ঘটনাস্থল পরিদর্শন করে এসে সন্ধ্যায় রাজধানীর পিলখানায় ব্রিফিংয়ে তিনি কথা বলেন। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে এবং বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে বিজিবি ও সেনাবাহিনীর যৌথ অভিযান চলছে বলে জানান তিনি। আমাদের কাছে অবশ্যই আমরা এই ধরনের একটা ঘটনা ঘটতে পারি সেটার জন্য ডেফিনেটলি প্রস্তুত ছিলাম না, কারণ সীমান্তে এখন ওই ধরনের কোনো পরিস্থিতি নাই। আমরা অলরেডি অপারেশন লঞ্চ করেছি, আমরা সেখানে আরো পেট্রোল পাঠাচ্ছি, কারণ এটাতে একটু সময় লাগে, যেহেতু আমরা তো এটার জন্য প্রস্তুত ছিলাম না। আমাদের বিজিবির 10 থেকে 12 প্লাটুন এবং সেনাবাহিনী 4 থেকে 5 প্লাটুন, এই টোটাল ফোর্স মোতায়েন হবে। যারা আছে এডিশনাল গুলো যাবে। মিয়ানমার থেকে পঞ্চম দফায় ফেরত আনা 125 জন বাংলাদেশিকে স্বজনদের কাছে পৌঁছে দেয়া হচ্ছে। বৃহস্পতিবার সকালে পুলিশ ও রেড ক্রিসেন্টের অধীনে এদের স্বজনদের কাছে তুলে দেয়া হয়। এদিকে পুলিশ বলছে 14 জেলার শনাক্ত হওয়া 60 মানব পাচারকারীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। সুজউদ্দিন রুবেলের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। মৃত্যুর মুখ থেকে ফিরে আসা সন্তানকে পেয়ে এভাবেই আবেগে আপ্লুত হয়ে পড়লেন মা। সমুদ্রপথে অবৈধভাবে মালয়েশিয়া রওনা হওয়ার 6 মাস পর সরকারের সহায়তায় দেশে ফিরে এলো নুরুল আফসার। নুরুলের মতো আরো 25 নাবালককে আদালতের নির্দেশে হস্তান্তর করা হয় স্বজনদের কাছে। মাকে দেখে অনেক ভালো লাগছে, আর বুড়োতে বেশি কষ্ট পাইছি। অনেক বাধ্য হয়েছে আমার গাদা থেকে রক্ত বাইরেছে। দালাল আমাকে একটু লোভ দেখাইছে যে তোমরা দেশে কি করতেছো, দেশে গেলে 50-60 হাজার টাকা কামাইতে পারবা। লোভে পড়ে আমি গেছি। আমার ধরেন রাত্রি দিয়ে আমার ফেলা দিছে, আমার সাগরের ভিতরে ফেলা দিয়ে 1 ঘন্টা আমার সাগরের ভিতরে শাস্তি দিছে। এখন খুব ভালো লাগতেছে, বাড়ি যাচ্ছে, খুব ভালো লাগতেছে। এদিকে অপর 100 জনকে পুলিশের মাধ্যমে ছেড়ে দেওয়া হয়েছে নিজ জিম্মায়। মোট 125 জনের জবানবন্দিতে শনাক্ত হওয়া মানব পাচারকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন সিনিয়র সহকারী পুলিশ সুপার। আমরা প্রায় 60 জনের মতো আমরা দালালিটির মধ্যে চিহ্নিত করতে পেরেছি। কক্সবাজার সহ যে 14টি জেলার আমরা নাম পেয়েছি, আমরা তাদেরকে 14টি জেলার বিভিন্ন থানায় পাঠাবো, সেখানে আইনগত ব্যবস্থা নেওয়া হবে দালালদের বিরুদ্ধে। অ্যাডাল্টদের আমরা IOM এর মাধ্যমে তাদের কাছে প্রত্যেকটা থানার মাধ্যমে আমরা তাদেরকে হস্তান্তর করতে যাচ্ছি, এবং বাদবাকি যে শিশু ছিল তাদেরকে রেড ক্রিসেন্টের মাধ্যমে আমরা হস্তান্তর করছি। 21 মে ও 29 মে মিয়ানমারের জলসীমা থেকে 935 জনকে উদ্ধার করা হয়েছিল। এদের মধ্যে 5 দফায় ফেরত আনা হয়েছে 626 জনকে। সময় সংবাদ, কক্সবাজার। মাদারীপুরে আলোচিত 2 স্কুল ছাত্রী হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতার ও বিচার দাবিতে মানববন্ধন করেছেন নিহতদের সহপাঠী, শিক্ষক ও অভিভাবকরা। বৃহস্পতিবার বেলা 11টার দিকে সদর উপজেলার মোস্তফাপুর বহুমুখী উচ্চ বিদ্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে নিহত 2 স্কুল ছাত্রী সুমাইয়া ও হ্যাপির স্বজন সহ সহপাঠী ও শিক্ষকরা অংশ নেন। এ সময় বক্তারা সুমাইয়া ও হ্যাপি হত্যা মামলার পলাতক আসামিদের গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দাবি জানান। গত 13 আগস্ট বিকেলে স্কুল থেকে ফেরার পথে 8ম শ্রেণীর ছাত্রী সুমাইয়া ও হ্যাপিকে শারীরিক নির্যাতনের পর হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় দায়ের করা হত্যা মামলার 7 আসামির মধ্যে এখনও 4 জন পলাতক রয়েছে। সুমাইয়া আর হ্যাপি আফুর মতো যেন কোনো আফুকে নির্যাতন ভাবে মারা না হয়, তাদের জন্য ফাঁসি চাই। এমন আর কখনো না হয় এবং কোনো ছেলে এমন কোনো মেয়ের উপর নিষ্ঠুর নির্যাতন না করতে পারে। মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার একটা দাবি, আমি এর ফাঁসি চাই, বিচার চাই। যারা এই অপকর্মের সাথে জড়িত আছে তাদের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে তাদের আমরা ফাঁসি দাবি করছি। চট্টগ্রাম বন্দর দিয়ে কোকেন পাচারের ঘটনায় রিমান্ডে থাকা 2 আসামি আদালতে 164 ধারা স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে। বৃহস্পতিবার বিকেলে চট্টগ্রাম মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোহাম্মদ ফরিদ আলমের আদালতে তারা এই জবানবন্দি দেয়। তদন্তকারী কর্মকর্তা জানান, কোকেন আনার ঘটনার সঙ্গে জড়িত 6 জনের মধ্যে আমদানিকারক প্রতিষ্ঠান খান জাহান আলীর মালিকানাধীন প্রাইম হ্যাচারির ম্যানেজার গোলাম মোস্তফা সোহেল এবং অপর কর্মচারী মেহেদি আলম আদালতে এই জবানবন্দি দেন। এর আগে গত সোমবার তাদের 5 দিনের রিমান্ডে নেওয়া হয়। আর রিমান্ডের 4 দিনের মাথায় এই 2 জন স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন। তেলের ড্রামে কোকেন আমদানির অভিযোগে গত 8 জুন 107 ড্রাম তেল জব্দ করেন চট্টগ্রাম বন্দর কর্মকর্তারা। ঢাকায় নিয়ে পরীক্ষা করে একটি ড্রামে কোকেনের অস্তিত্ব পাওয়া যায়।
আজকে রিমান্ডের 4th ডে, তো 4th ডে পরে তাদেরকে আজকে বিজ্ঞ আদালতে আমরা সোপর্দ করেছি। বিজ্ঞ আদালতে সোপর্দ করার পরে তারা 164 করেছে, কার্য তিনজনের ভিতরে 2জন 164 করেছে। আবারও শিশুদের সামনে উন্মুক্ত মঞ্চে ধূমপান করলেন সমাজ কল্যাণ মন্ত্রী সৈয়দ মহসিন আলী। বিকেলে সমাজ কল্যাণ অধিদপ্তরের আয়োজনে ব্রাহ্মণবাড়িয়া সরকারি শিশু পরিবারের নিবাসীদের সঙ্গে মতবিনিময় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে মঞ্চে উপস্থিত ছিলেন তিনি। মঞ্চে ওঠার কিছুক্ষণ পরে তিনি ধূমপান শুরু করেন। এ সময় ছবি ধারণ করতে গেলে মন্ত্রীর সঙ্গে থাকা লোকজন সাংবাদিকদের ছবি তুলতে বাধা দেয়। পরে শিশুদের সঙ্গে গলা মিলিয়ে গান গেয়ে হাসি ঠাট্টায় মেতে ওঠেন মন্ত্রী। এর আগেও মঞ্চে ধূমপান করে ব্যাপক সমালোচিত হয়েছিলেন তিনি। ওই ঘটনার পরে সংবাদ সম্মেলন করে ক্ষমাও চান মন্ত্রী। তারা নিহত হয়েছে ভাষার দেশের বাইরের খবর। ন্যায্য মূল্যে কৃষকদের ফসল কেনা, রাজ্যে আইন শৃঙ্খলা ফেরানো, কেন্দ্রীয় সরকারের জমি অর্ডিন্যান্স প্রত্যাহার, বন্যায় ক্ষতিগ্রস্ত কৃষকদের ঋণ মওকুফ ও সরকারি সাহায্য সহ বেশ কিছু দাবিতে বৃহস্পতিবার ভারতের পশ্চিমবঙ্গে নবান্ন অভিযানের ডাক দেয় বামপন্থী কৃষক সংগঠন। তাদের ডাকা নবান্ন অভিযানে পুলিশের সঙ্গে সংঘর্ষে রীতিমতো রণক্ষেত্র হয়ে ওঠে কলকাতা ও হাওড়া। বৃহস্পতিবার দুপুরের পর কলকাতা ও হাওড়ার বিভিন্ন দিক থেকে আসা বাম ফ্রন্টের মিছিল নবান্নের সামনে জড়ো হওয়ার কথা ছিল, তবে তার আগেই মিছিল আটকে দেয় পুলিশ। এতে মিছিলকারীরা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে পুলিশের সঙ্গে তাদের ধাক্কাধাক্কি হয়। এরপর পুলিশ লাঠিচার্জ শুরু করলে পাল্টা পুলিশকে লক্ষ্য করে ইট ছুড়ে বিক্ষোভকারীরা। পরিস্থিতি মোকাবেলায় জমকামান ব্যবহার ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে পুলিশ। এ সময় বেশ কয়েকজন বিক্ষোভকারী, পুলিশ এবং সাংবাদিক আহত হন। আহতদের কলকাতার বিভিন্ন হাসপাতালে ভর্তি করা হয়েছে। সাফ অনূর্ধ্ব 19 ফুটবল চ্যাম্পিয়নশিপের খবর। পেনাল্টিতে হেরে স্বপ্নভঙ্গ হলো বাংলাদেশের যুবাদের। সেমিফাইনালে বাংলাদেশকে 4-3 ব্যবধানে হারিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করে ভারত। এর আগে নির্ধারিত সময়ের খেলা গোলশূন্য শেষ হয়। নেপালের আনফা কমপ্লেক্সে ভারতের বিপক্ষে শুরু থেকেই এদিন বেশ আক্রমণাত্মক খেলতে থাকে সাইফুল বারী টিটুর দল। গোলের বেশ কিছু সুযোগও সৃষ্টি করেছিল রাব্বি রোহিতরা, তবে ভারতের ডিফেন্সে ফাটল ধরাতে পারেনি বাংলার যুবারা। এতে গোলশূন্য অবস্থায় শেষ হয় প্রথমার্ধ। দ্বিতীয়ার্ধ দুই দলের আক্রমণ পাল্টা আক্রমণে জমে ওঠে খেলা। ভারতের স্ট্রাইকাররা গোলের সহজ কিছু সুযোগ হারালে গোলশূন্য অবস্থায় শেষ হয় নির্ধারিত 90 মিনিটের খেলা। এরপর পেনাল্টি শুটআউটে নিজেদের প্রথম শট মিস করে ভারত, কিন্তু এরপরেই সেই সুবিধা কাজে লাগাতে পারেনি লাল সবুজের প্রতিনিধিরা। প্রথম 5 শটে দুদলেই 3টি করে গোল করে। এরপর সাডেন ডেথে ভারত প্রথম গোল করলে ব্যর্থ হয় বাংলাদেশ। ফলে প্রথম সাফ অনূর্ধ্ব 19 ফুটবলের ফাইনালে ওঠার আনন্দে মাতে অনিরুদ্ধ থাপার দল। ক্রিশ্চিয়ানো রোনালদো ও লুইস সুয়ারেজকে পেছনে ফেলে 2014-15 মৌসুমের উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতলেন লিওনেল মেসি। ফ্রান্সের মোনাকোতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের 2015-16 মৌসুমের গ্রুপ পর্বের ড্র অনুষ্ঠানে মেসির হাতে তুলে দেয়া হয় এই পুরস্কার। উয়েফার বর্ষসেরা ফুটবলারের শীর্ষ 3-এর তালিকায় মেসির সঙ্গে ছিলেন তার ক্লাব সতীর্থ লুইস সুয়ারেজ ও রিয়াল মাদ্রিদ তারকা ক্রিশ্চিয়ানো রোনালদো। গেল মৌসুমে ক্লাবের হয়ে 54 ম্যাচে 61 গোল করে দ্বিতীয়বারের মতো মর্যাদাপূর্ণ এই পুরস্কার জয়ের দৌড়ে এগিয়েছিলেন রোনালদো। অন্যদিকে সুয়ারেজ 43 ম্যাচে 25 গোল করলেও 57 ম্যাচে 58 গোল করার পাশাপাশি দলকে গেল মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগ সহ 3টি শিরোপা জিতিয়েছেন আর্জেন্টাইন জাদুকর মেসি। শেষ পর্যন্ত সাংবাদিকদের ভোটে একমাত্র ফুটবলার হিসেবে দ্বিতীয়বারের মতো উয়েফার বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেন লিওনেল মেসি। এছাড়া বর্ষসেরা নারী ফুটবলারের পুরস্কার জিতেছেন জার্মান ফুটবলার সেলিয়া সাসিচ। প্রবাসী সময়ে এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরো একবার। 1 সেপ্টেম্বর থেকে বাড়ছে গ্যাস ও বিদ্যুতের দাম, সাধারণ মানুষের নেতিবাচক প্রতিক্রিয়া। এমন সিদ্ধান্ত পুরোপুরি জনস্বার্থ বিরোধী বলছেন জ্বালানি বিশেষজ্ঞরা। ঈদে পশু কোরবানির জন্য ঢাকা সহ সব বিভাগীয় ও পৌর এলাকায় নির্দিষ্ট স্থান নির্ধারণ। রাজধানীতে পশু জবাই হবে 493টি স্থানে। হাসপাতাল ও রেল লাইনের পাশে কোনো হাট না।
দুর্নীতির 2 মামলার সাক্ষ্য গ্রহণের স্বাস্থ্যগত কারণ দেখিয়ে আদালতে যাননি বেগম জিয়া। সাক্ষীকে বেআইনি সহায়তার অভিযোগকে কেন্দ্র করে আইনজীবীদের মধ্যে তর্ক বিতর্ক। বার কাউন্সিল নির্বাচনে আওয়ামী লীগ সমর্থিত সম্মিলিত আইনজীবী পরিষদ জয়ে নির্বাচন সুষ্ঠু হয়েছে, আনুষ্ঠানিক ফল ঘোষণা সোমবারের পর। এবং নিউ ইয়র্ক সিটি পুলিশ ডিপার্টমেন্টে দায়িত্ব পালনের সফল প্রবাসী বাঙালিরা, চাকরির সুযোগ বাড়াতে বাংলাদেশি কমিউনিটিতে চলছে সদস্য সংগ্রহ। এই ছিল প্রবাসী সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ.টিভি। যে কোনো রবি ও সিরিয়াল নম্বর থেকে সময় সংবাদের খবর, অনুষ্ঠান হয়েছে জানতে এবং যে কোনো তথ্য সময় সংবাদকে জানাতে ডায়াল করুন 16242 নম্বরে। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে SMS করুন *SSL লিখে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।